সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আয়োজনে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান তারুণ্যের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব যুব দক্ষতা দিবসের এবারের প্রতিপাদ্য দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ। আমরা আসলে দক্ষতার কথা বলি কর্মসংস্থানের কথা, কিন্তু সেই কর্মসংস্থান আসলে কতটুকু টেকসই হবে, কতটুকু আমাদের কাজে লাগবে সেটিও ভাবা ভীষণ গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন, উৎপাদনশীল অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলকভাবে যুবদেরকে কিভাবে গড়ে তোলা যায়, কিভাবে তারুণ্যদেরকে গড়ে তোলা যায়, এই সব বিষয় নিয়ে আমরা আজকের এই দিনে কথা বলতে চাই। আমাদের সাথে রয়েছেন দুজন বিজ্ঞ আলোচক, পরিচয় করাতে চাই। আমাদের সাথে আছেন মোহাম্মদ মশিয়ার রহমান, উপব্যবস্থাপনা পরিচালক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, নির্বাহী পরিচালক, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মশিয়ার স্যারের কাছে আসতে চাই। এখন আমরা আসলে দেখতে পাই সবাই পড়াশোনা করে বের হচ্ছে, কিন্তু চাকরি তেমন পাচ্ছে না। এটা আসল বাস্তবতাটা কি? বাংলাদেশের কর্মসংস্থানের চিত্রটা এখন কেমন? আমি কিছু তথ্য দিয়ে শুরু করি। বাংলাদেশে এখন জনসংখ্যা 18 কোটি, এর মধ্যে 5 কোটি হচ্ছে যুবক। এই যুবকদের মধ্যে অনেকে লেখাপড়া করে। আমরা যদি বলি যে চাকরির জন্য যারা রেডি, এটার পরিমাণ হচ্ছে 2,70,00,000 মতো। এর মধ্যে 2,50,00,000 চাকরিতে আছে, যে কোনোভাবে হোক। অর্থাৎ প্রায় 19 লক্ষ লোক এখনও চাকরিতে নাই। এটা হলো এখন চাকরির অবস্থা। প্রতি বছর আবার 20 লক্ষ থেকে 22 লক্ষ লোক আবার চাকরিতে আসতেছে। মূল সমস্যাটা হচ্ছে যে যারা আসতেছে তারা কি নিয়ে আসতেছে। আমাদের দেশে আমরা যদি আরেকটা হিসাব দেখি, যে আমাদের কলেজ, ইউনিভার্সিটির অনার্স ও মাস্টার্সে 45 লক্ষ ছেলেমেয়ে পড়ে। এর মধ্যে মাত্র 8% কারিগরি শিক্ষা, আর বাকি যারা আছে সবাই জেনারেল লাইনে। এটা ইউনিভার্সিটিতে আছে, কলেজগুলোতে আছে। এরা একটা সাবজেক্টের উপর লেখাপড়া করে আসতেছে, কিন্তু টেকনিক্যাল কোনো নো হাউ এদের নাই। এদেরকে নিয়ে আমরা কীভাবে আগাবো, এটাই এখন মূল সমস্যা। যে আমাদের যে সাধারণ লাইনের যে লেখাপড়া আছে, এদেরকে দক্ষ করতে, এদের সক্ষমতা বাড়াতে আমাদের আবারও একটা ট্রেনিং প্রোগ্রাম করতে হচ্ছে। অর্থাৎ আমাদের যে কারিকুলাম আছে লেখাপড়া, এইটা জব ওরিয়েন্টেড না। এটাই আমাদের মূল সমস্যা এখন। আমরা তাহলে এবার জনাব ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামানের কাছে শুনি। আমরা জানতে পারলাম যে শুধুমাত্র একাডেমিক যে পড়াশোনাটা আমরা করি সেটা আসলে কর্মক্ষেত্রে যথেষ্ট নয়, এবং প্রয়োজন ট্রেনিং টু এমপ্লয়মেন্ট প্যাথওয়ে। এটি করার জন্য আসলে পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণ দেয়া, চাকরি দেয়া, উদ্যোক্তা হওয়ার কার্যকর পথটি কিভাবে আসলে আমরা তৈরি করতে পারি? আমি মশিউর ভাইয়ের সঙ্গে যুক্ত করে একটা উদাহরণ দিই, যে বাংলাদেশে উনি যে উপাত্ত উপস্থাপন করলেন, যে যেটা জব মার্কেটের জন্য যে ইয়ুথ গ্রুপটা ওয়েট করছে, এবং এদের বৃহত্তর অংশটাই কিন্তু যে প্রচলিত ধারা লেখাপড়া তার সাথে যুক্ত। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে যারা কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছে তাদের কিন্তু বেকারত্বের সংখ্যা একেবারেই নেই। কোনো না কোনো প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা আসলে জব মার্কেটে হোক বা সেলফ এমপ্লয়মেন্টে হোক সেটি যুক্ত হতে পেরেছে। অর্থাৎ পাথওয়ে হচ্ছে এই, যে ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ রেখে আমাদের কারিগরি শিক্ষার ধারাকে আরও শক্তিশালী করতে হবে। এবং মনে রাখতে হবে যে আমরা যে এজ ডিভিডেন্টের কথা বলছি, যে 1/3 অফ দ্য পপুলেশন ইয়ুথ, তো তাদেরকে যদি মেইন স্ট্রিম ইকোনমিক অ্যাক্টিভিটিতে যুক্ত করা না যায়, তাহলে এই অপরচুনিটি আমরা হারাবো। প্রত্যাশার বিষয় হচ্ছে যে সরকার, এবং বিশেষত সরকারের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান PKSF সহ ESDOর মতো অনেকগুলো প্রতিষ্ঠান এখন এ ধরনের কর্মযজ্ঞের সাথে যুক্ত হয়েছে। এবং যেখানে ফর্মাল সেক্টরে যেমন নানা ধরনের কারিগরি প্রশিক্ষণ করা হচ্ছে, মনে রাখতে হবে যে এই প্রশিক্ষণের ক্যানভাসটিকে শুধু একটা লেন্স দিয়ে দেখলে হবে না। এটিকে ডিপেন্ড করে হচ্ছে জব মার্কেটটা কীরকম আছে, ফর্মাল মার্কেটে যেমন, ইনফর্মাল মার্কেটেও তেমন। তো ফলে এই দুটো মার্কেটের সঙ্গে মিলিয়ে, এবং যে ইয়ুথদেরকে আমরা এনগেজ করব, তাদের যে পরিমাণে সেই দক্ষতাতে পৌঁছানোর সুযোগ রয়েছে, এই জিনিসগুলোকে একত্রিত করে একটা পরিবর্তন সূচিত হয়েছে। এবং এই পাথওয়েতে কিন্তু পর্যায়ক্রমে এই তরুণদের যে কর্মদক্ষতার জন্য নানা উদ্যোগ, এবং সেই উদ্যোগগুলোকে যখন এমপ্লয়মেন্টের সাথে যারা জব দেবেন তাদের সাথে যুক্ত করা সম্ভব হচ্ছে, তখন কিন্তু এক ধরনের কর্মসংস্থানের পূর্বে যে গ্যাপ ছিল সেটি অনেকটাই পূর্ণ হয়ে এগিয়ে যাচ্ছে। এটি একটি অত্যন্ত ইতিবাচক বিষয়। সমন্বয় করাটাই এখানে তাহলে সমন্বয় করা খুবই জরুরি, এবং আরও বেশি দরকার হচ্ছে যে এক ধরনের কমপ্লিট ডাটাবেস তৈরি করা, যে কোন তরুণদের আসলে কর্মযজ্ঞে তারা যেন এমপ্লয়মেন্টে ডিসেন্ট জবের ক্ষেত্রেই হোক
বা আপনার দেশের বাইরে যে ওভারসিজ জবের ক্ষেত্রেই হোক, সেই ডিমান্ডটার সঙ্গে বিবেচনা করে আমরা যেন আমাদের এই স্কিলগুলোকে, এই ট্রেনিং সেন্টারগুলোকে তৈরি করে ফেলতে পারি, তাহলে এটি আরও বেশি সুফল খুব অল্প সময়ের ভিতরেই আমরা আনতে সক্ষম হব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার আবারও মশিউর রহমান স্যারের কাছে যাব। শ্রমবাজারে যখন আমরা যাই আমরা দেখতে পাই যে যারা নিয়োগ দিচ্ছেন তারা বলছেন যে আমরা দক্ষ লোক খুঁজে পাচ্ছি না কাজ দেওয়ার জন্য, আবার যারা প্রশিক্ষণ নিয়ে পড়াশোনা করে বসে আছেন তারা বলছেন যে আমরা নিয়োগপ্রাপ্ত হচ্ছি না। এই যে একটা মিসম্যাচ, এই চ্যালেঞ্জটাকে কিভাবে দূর করা যায়? আমরা এটাকে মিসম্যাচও বলতে পারি, আর একটা বলি যে স্কিল গ্যাপ। আসলে সমস্যাটা কোথায় হচ্ছে, আপনার যখন জেন লাইনে যারা লেখাপড়া করতেছে, এখনকার বাজার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি এখন সব কিছুতেই ডিজিটাল হয়ে গেছে। আপনি অ্যাকাউন্টসে লেখাপড়া করলো, ও একটা সফটওয়্যার ইউজ করতে পারে না, তো আপনি ওকে কীভাবে নেবেন? তার জন্য আমাদের অনেকগুলো সমস্যা হচ্ছে যে এখনকার মার্কেটগুলো দেখেন, আপনি ইলেকট্রিক্যাল ভেহিকেল এসেছে, রোবোটিক্স আসছে, আমরা ইকো ফার্মিং আসছে, সবগুলোর মানে যাদের দরকার লোক তাদের চাহিদাটা চেঞ্জ হয়ে গেছে। যার জন্য আমরা যারা জব দিবে তাদের সাথে বসা, তাদের চাহিদা অনুযায়ী ট্রেনিংগুলো আপডেট করা, এবং আমাদের যে কারিকুলাম আছে এটাও 2-3 বছর পর আপডেট করা, এবং এদের একটা লিস্ট করা যে এখনকার মার্কেট কোথায়, আর আমরা যারা লেখাপড়া করছি এদেরকে আবার কোথায় ট্রেন করতে হবে, কাউন্সিলিং করতে হবে, আমাদের একটা চেঞ্জিং আনতে হবে। মানে আগের সেই ট্রেডিশনাল লেখাপড়াতে আমাদের মনে চলবে না। আপনি দেখেন 1960 সাল থেকে চীন তাদের টোটাল লেখাপড়াটা টেকনিক্যাল বেস নিয়ে গেছে, কিন্তু আমরা এখনও জেনারেল লাইনে পড়ে আছি। এবং আমাদের 45 লাখের যে স্টুডেন্ট আছে তার 42 লক্ষই জেনারেল লাইন, মার্কেটিংয়ে সে পড়তেছে, কিন্তু সে মডার্ন মার্কেটিং যায় না, সে আগে এর সেই হিস্টোরিক্যাল বেল লেখাপড়া করতেছে। ইন্টার্নশিপ নাই, তারপরে এদেরকে জব প্লেসমেন্টের শুরু থেকেই প্রজেক্ট বেস কাজ দেওয়া নাই। এই চেঞ্জিংটা আনতে হবে, লেখাপড়া তো আনতে হবে প্রত্যেক জায়গায়, এবং প্রত্যেকেই কিন্তু আমরা দেখেন এখন এআই ইউজ পছন্দ হয়েছে, একটা বায়োডাটা লিখতে গেলে এআই ইউজ করতে হবে। তো টোটালটাই ডিজিটাল বেস, এআই বেস এবং লেখাপড়াটাকে নিয়ে আসতে হবে জব মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ করে। একদমই তাই। ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, বর্তমান বিশ্বে দারিদ্র্য বিমোচনের সবচেয়ে কার্যকর উপায় বলা হচ্ছে শোভন কর্মসংস্থানকে। একটা পরিবারের যে আয় করে তার উপর তো পরিবারের অন্যরাও আসলে ডিপেন্ডেন্ট থাকে, সো একজন মানুষ আমরা বলতে পারি 4-5 জন মানুষের হাল ধরছে। তো সেখানে আসলে এই সংস্থাটা কিভাবে কাজ করছে, কিভাবে সাহায্য করছে? এখন ডিসেন্ট জব পেতে গেলে আপনার স্কিলটা সেই জায়গায় পৌঁছাতে হয় যে স্কিল থেকে আপনি ডিসেন্ট জবে পৌঁছাতে পারেন। তা আমি যদি সুনির্দিষ্ট কিছু উদাহরণ দিয়ে বলি যে আমাদের আপনার যে মডেলগুলোতে আমরা এখন কাজ করি, ফর এক্সাম্পল পিকেএসএফ এর রেইজ বলে একটা কর্মসূচি রয়েছে, যেখানে কিন্তু আমরা এটা ডিপেন্ড করে যে আমি কোন ক্যানভাস নিয়ে কাজ করব, কোন টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করব। এখন একটা আনস্কিল ইয়ুথকে আপনি রাতারাতি এক ধরনের অনেক স্কিলে পৌঁছাতে পারবেন না, কিন্তু সেখানে যদি কতগুলো প্রক্রিয়া আমরা অনুসরণ করি, কতগুলো সুনির্দিষ্ট মডেল রয়েছে, গুরু শিষ্য মডেল রয়েছে, যারা তার চেয়ে একটু বেটার, তাদেরকে হয়তো আমরা ফর্মাল স্কিল ট্রেনিংয়ে মার্কেট অ্যানালাইসিস করে যে মার্কেটে আসলে কি ধরনের জবের চাহিদা রয়েছে সেখানে যুক্ত করছি। যারা একটু এন্টারপ্রেনিয়র হতে চায়, কারণ ডিসেন্ট জবকে আমরা বিবেচনা করি দুভাবে, একটা হচ্ছে তার ওয়েজ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ডিসেন্ট জব, আর একটা হচ্ছে ওয়েজ এমপ্লয়মেন্ট না হয়েও সে যদি নিজে সেলফ এমপ্লয়মেন্ট উদ্যোক্তা এন্টারপ্রেনিয়র হতে পারে, তাহলে তার জীবনটা অনেক ডিসেন্ট হবে, অন্যদের জন্য সে ডিসেন্ট জব তৈরি করবে। ইএসডিওর উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে আমরা ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 2 লক্ষের বেশি তরুণকে গত 25 বছরে আমরা কিন্তু জব মার্কেটে শুধু দেশে নয় ওভারসিজে নিয়ে গিয়েছি। আমাদের আলাদা জব প্লেসমেন্ট ইউনিট রয়েছে। রাতারাতি যে জবগুলো ডিসেন্ট জব হয়েছে তা কিন্তু নয়, এগুলোতে অনেকগুলো স্টেয়ার পার হতে হয়েছে। সে যখন স্কিল হয়েছে, সেমি স্কিল থেকে স্কিল, সেখান থেকে আরও স্কিল, এবং এর সঙ্গে তার কাউন্সেলিংয়ের প্রশ্ন আছে, অ্যাম্বিশনের প্রশ্ন আছে, এবং তার স্বপ্নকে আরও বেশি নার্চার করার প্রশ্ন আছে। এবং সত্যিই তাই, একটা ইয়ুথকে যখন আমরা একটা জবে পৌঁছাতে পারি, তখন আসলে আমরা একটা পরিবারকে এই দারিদ্রতার দুষ্ট চক্র থেকে বের করে আনতে পারি। আজকে বাংলাদেশে যে নানা কারণে আমরা বলছি যে আপনার এই দেশের মাথাপিছু আয় বেড়েছে, পোভার্টি কমছে, তার একটা বড় কারণ হচ্ছে ইয়ুথ এনগেজমেন্ট, এবং এটি আরও দ্রুত কমানো সম্ভব হবে যত বেশি আমরা আমাদের এখনকার কনটেক্সটে ইয়ুথদের কর্ম উপযোগী দক্ষতার ব্যবস্থা করব, গ্লোবাল এবং লোকাল মার্কেটে স্টাডি করে ইন্ডাস্ট্রির সঙ্গে স্কিলের খুব নিবিড়ভাবে সম্পর্ক স্থাপনের মাধ্যমে। এবং এই ধারাবাহিকতায় এই কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আরও বেশি করে প্রয়োজন হবে যে যেন এটার গাইডেন্স এবং পলিসি সাপোর্ট
গভর্নমেন্টের দিক থেকে আরও স্ট্রং হয়। এবারে আমি মোশাররফ রহমান স্যারের কাছে যেতে চাই। টেকসই দারিদ্র্য বিমোচনে পিকেএসএফ সবসময় কাজ করে আসছে এবং আমরা বলে থাকি যে টেকসই উন্নয়ন তখনই হবে যখন আসলে দারিদ্র্যটা বিমোচন হবে এবং সেটা চলতে থাকবে, আবারও সেই কূপে গিয়ে কেউ পড়ে না যাবে। সেই জায়গায় আপনাদের একটি রেস প্রকল্প আছে, সেটির মাধ্যমে আপনারা নারী প্রতিবন্ধী বা যারা একটু বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য কাজ করছেন। এই রেস প্রকল্পটা আসলে কর্মসংস্থানে কতটুকু ভূমিকা রাখছে সেটি নিয়ে শুনতে চাই। বাংলাদেশের যে জনসংখ্যা আছে তার যদি আপনি নিচের অংশটা দেখেন, বাংলাদেশের পিকেসি কিন্তু একটা সংস্থা না, পিকেসি 200টা সংস্থা একটা সমন্বিত। অর্থাৎ আমাদের টোটাল জনশক্তির পরিমাণটা হচ্ছে 2.15 কোটি, অর্থাৎ 5 কোটি খানা 2.15 কোটি খানা আমাদের সাথে। এরকম হিউজ পরিমাণ একটা জনশক্তি পিকেসির সাথে কাজ করতেছি আমরা। এটা হলো পিকেসির একটা গুরুত্ব দিয়ে আমরা এদের সব নিটটাকে বুঝতেছি। এরপরে আছে রেস প্রকল্পটা। রেস প্রকল্পটা আসলে একটা নতুন ডাইমেনশন নিয়ে আসছে, যে যা ইনফর্মাল সেক্টরেরকে যেটা আমরা কোনো গুরুত্ব দিই না, এদেরকে ফর্মালাইজ করবো কী করে। আমি এখন যে আছে, আপনি যারা লেখাপড়া পিছিয়ে গেছে তাদেরকে আপনি কীভাবে চাকরিতে আনবেন, এদের জন্য আমরা করেছি যে তাদেরকে 6 মাসের ট্রেনিং দিয়ে সরাসরি চাকরি বা জব বা একটা কর্মসংস্থান নিয়ে আসছি। 1960 সালে বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল এবং কোরিয়া, দুইটার জিডিপি ছিল সেম, মাথাপিছু আয় সমান ছিল। 1971 সালে আমাদের ছিল $125, এটা কোরিয়াতে ছিল, দক্ষিণ কোরিয়াতে যেটা বলছি তাদের হলো $260। এখন আমাদের $2600 মতো, তাদের $3800, অর্থাৎ 14 গুণ বেশি। একই সাথে দেখেন একটা চেঞ্জ। কারণটা কি? কারণটা হচ্ছে তারা এরকম ভাগ করে করে ছোট ছোট কাজ করছে, এসএমই কুটির শিল্প এগুলোতে তারা বেশি ইনভেস্ট করছে। আমাদের রেস প্রকল্পটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, এটার 3টা ধারা আছে। প্রথম আমরা এটা শুরু করেছি যারা কোভিডে আক্রান্ত হয়েছিল তাদের রিকভার করা যায় কিনা, 50,000 নিয়ে কাজ করছি। এটার রেজাল্টটা হচ্ছে 71% তারা পুরাটাই আবার ব্যাক করছে রেজের সহযোগিতার করে, এবং 57% তারা আগের চেয়ে এখন বেশি ইনকাম করতেছে। তাহলে এটা একটা কোভিডের আমাদের রেজের কাজ ছিল। রেজ আরেকটা কাজ করছে তরুণ উদ্যোক্তা। আসলে তরুণ উদ্যোক্তাদের যে সমস্যাটা হয়, কেউ তাদের বিশ্বাস করতে চায় না, নিউ স্টার্ট আপ দিতে চায় না। এদের সবচেয়ে সমস্যাটা হচ্ছে এরা ব্যবসার ঝুঁকিটাকে অ্যানালাইসিস করতে দেয় না। আমরা এদেরকে ট্রেনিং দিয়ে এবং ফান্ডিং করে এইটাও আমাদের প্রায় 100% সাকসেস হয়েছে। থার্ড হচ্ছে যেটা আমরা অস্তার সাগর জামান ভাই যেটা বললেন, এটার মজাটা হচ্ছে কি দেখেন, বাংলাদেশের যে জনসংখ্যা দেখেন ইন্টারমিডিয়েট পাস করলো তাদের একটা আমরা ট্রেনিং দিয়ে কিছু করতেছি, অনার্স করছে। যে ছেলেটা এসএসসি পর্যন্ত পড়লো ও কী করবে? এইটাকেই আপনি কোনো না কোনোভাবে জব মার্কেটে আনতে হবে। রেস প্রকল্প এই কাজটা করছে, তাদেরকে কোনো একজন ওস্তাদের কাছে রেখে 6 মাস হাতে কলমে ট্রেনিং দিয়ে তার সাথে সাথে জব। এবং আমাদের এখন রেজাল্টটা হচ্ছে আমরা টোটালি আমরা এটাতে করবো 1,03,000, তার মধ্যে আমরা অলরেডি 60,000 জনের ট্রেনিং কমপ্লিট করেছি এবং 90% ট্রেনিং কভার করছে। আমরা এখানে মেলা করি, 70% ডাইরেক্ট, পরে আবার মেলার মাধ্যমে। যদি আপনি বলি যে যারা লেখাপড়া কম, এদেরকে আপনি ওই কিছু নাইট গার্ড ছাড়া আর কোনো চিন্তা করতে পারবেন না, কিন্তু তাদেরকে ফর্মাল 6 মাস ট্রেনিং দিয়ে আমরা তার দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি যে সে একটা জব পেয়ে যাচ্ছে। আরও মজার হচ্ছে 2 বছর পরে এদের কেউ এন্টারপ্রেনার হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা চাকরি করে এন্টারপ্রেনার হয় তাদের ফেলিওর হারটা খুবই কম। তা আমরা রেস প্রকল্প এভাবে নিয়ে আসি। এছাড়াও বিভিন্ন উপকূল থেকে আমরা প্রায় 30,000 ফ্যামিলিকে আমরা ধরে ধরে এই প্রোগ্রামগুলোর মধ্যে আনতেছি। আমার বিশ্বাস যে এই মডেলটা, যেটা কিন্তু ওয়ার্ল্ডেও একটা সুনাম করেছে, এবং আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের যে ভাইস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছে, যে আমাদের এখন 20,000 এরকম টেকনিক্যাল সেন্টার হয়েছে, যেগুলোকে আমরা লার্নিং সেন্টার বলছি। এরা যদি বছরে 10 জন করে শেখায়, তাহলে দেখেন 2 লক্ষ লোককে আমরা কর্মসংস্থানে আনতে পারবো যারা লেখাপড়ার দিকে পিছিয়ে আছে। বাংলাদেশে আরেকটা অদ্ভুত জিনিস, আপনি 3rd ডিভিশন দেবেন কিন্তু 3rd ডিভিশন কোনো চাকরি নেই, তাহলে এদের কী করবেন? তো এদের জন্যই এরকম একটা প্রসেস খুব ভালো কাজ করছে। একদম অসাধারণ আসলে রেস প্রকল্পটি। তাহলে একটি মানুষের যেন বঞ্চিত না হয় এবং সকলে যেন কাজের সুযোগ পায় সেটি নিশ্চিত করছে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। চাকরি খোঁজা থেকে চাকরি সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ, ব্যবসার স্থায়িত্ব, আসলে একটা স্টুডেন্টও যখন পড়াশোনা করে তখনও তার মাথায় একটা চিন্তা থাকে যে আমি কিভাবে চাকরি পাবো বা কীভাবে আমার ফ্যামিলির হালটা ধরবো। সেই জায়গায় আসলে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে কি উপদেশ দিতে চান? আচ্ছা, প্রথমত আপনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা শেষ করার আগেই ইএসডিওর যাত্রা আমি শুরু করেছিলাম আমরা। তো কখনো আমি জব সিক করিনি। তো
তো এইটা এবং পিকেএসএফ শুরু থেকেই এই উৎসাহটা আমাকে দিয়েছে। তো আমরা মনে করি যে আমাদের তরুণদের ভিতরে কিন্তু কনভেনশনাল আইডিয়া অবশ্যই আছে, যে ছেলে মেয়েদের কেরিয়ারিস্ট যারা, তারা মনে করে যে আমার প্রথম চয়েস আমি হয়তো একটা বিসিএস করবো, যারা কম্পারেটিভলি প্রিভিলেজ এডুকেশনে বা হায়ার এডুকেশনে পড়ে। কিন্তু একটা শ্রেণীর আমাদের ইয়ত তৈরি হয়ে গেছে বাংলাদেশে, যারা বিশ্বাস করে যে তারা আসলে ভালো এন্টারপ্রেনিউর হতে চায়, এবং এই তরুণদেরকে যত বেশি সম্ভব আমরা পেট্রন করব, আমাদের সকলের জন্য তত বেশি সমৃদ্ধ বাংলাদেশ অপেক্ষা করছে। এখন এই কথাটি বলা যেভাবে সহজ, করার ক্ষেত্রে যে ধারাবাহিকতাগুলো সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে আমি ক্যারিয়ার কাউন্সেলিং যখন করি, সেটি যে কোনো ধরনের ফর্মাল এডুকেশনাল ইনস্টিটিউশনেই হোক না কেন, আমি ক্যারিয়ার কাউন্সেলিংয়ে শুধু জবের কথা বলি কেন, আমি ক্যারিয়ার কাউন্সেলিংয়ে যেন এটা বিবেচনায় রাখি যে আমরা তাদের ভিতরে যারা উদ্যোক্তা হতে চায় তাদেরকে প্রথম থেকেই এই গাইডেন্সটা দেয়া, এই প্যাট্রনটা করা, এবং আমরা যে সমস্ত ফর্মাল স্কিল ট্রেনিংগুলো এখন করাচ্ছি তার পাশাপাশি এদেশে এখন দরকার হচ্ছে পূর্ণাঙ্গভাবে সারা দেশে নতুন উদ্যোক্তাদের এই ট্রেসিবিলিটি করে সেইটার জন্য আলাদা ইনস্টিটিউশন করা, এবং সেখানে তাদের কত ধরনের সাপোর্ট দরকার, তার ইনোভেশনের ক্ষেত্রে কী ধরনের সাপোর্ট দরকার, ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে কী ধরনের সাপোর্ট দরকার, টেকনোলজির ক্ষেত্রে কী ধরনের সাপোর্ট দরকার, এগুলোকে ব্লেন্ডিং করে কম্বাইন করে একটা সেম পটের মধ্যে নিয়ে আমরা যদি তরুণদেরকে নিয়ে এগিয়ে যাই, তাহলে মশিয়ার ভাই যেমন সাউথ কোরিয়ার উদাহরণ দিলেন, পৃথিবীর সবগুলো দেশে যারা সফল হয়েছে আমরা ওই উদাহরণগুলো শুধু জবের ক্ষেত্রে যেন বিবেচনা না করি, সেগুলো সফল হওয়ার পেছনে, প্রত্যেকটা সফলতার পেছনে একজন করে তরুণ উদ্যোক্তার গল্প আছে, যারা আসলে হাজার হাজার তরুণকে পরিণত করেছে আরো বড় ধরনের উদ্যোক্তায় বা ডিসেন্ট জবে। আমাদের দেশে এই জায়গাটিতে এখন পর্যন্ত দৃশ্যমান তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা ধরনের কোনো ব্যাকআপ ইনস্টিটিউশন তৈরি হয়নি। এটা হয়তো বিচ্ছিন্নভাবে হয়েছে, কিন্তু এটি এখন রাষ্ট্রের এই মুহূর্তেই যত তাড়াতাড়ি সম্ভব এটি করা যাবে, এই পরিবর্তনগুলো আমরা তত বেশি নিজেরা যেমন দেখতে পারবো, আজকের তরুণকে তত বেশি উৎসাহিত করতে পারবো। এবং মনে রাখতে হবে যে আমাদের তরুণরা নানা ক্ষেত্রে ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা আসলে নানা ক্ষেত্রেই সক্ষম। অতএব এই তরুণদেরকে আমরা যেন সেই সুযোগের জায়গাগুলোকে আরো বেশি শক্তিশালী করি। একদমই তাই। হয়তো সুযোগটাই আসলে পাচ্ছেন না, সুযোগের ক্ষেত্রটা তৈরি হচ্ছে না। এবং মশিয়ার রহমান একটু আগে বলছিলেন যে চাকরির জন্য ঝুঁকি নিতে চায় না আসলে কর্মসংস্থানগুলো, এবং ইন্টার্ন করার জায়গাটা খুঁজে পাচ্ছে না। সেই জায়গায় আপনি যারা অলরেডি সফল তাদের উদ্দেশ্যে কি বলতে চান নতুনদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে? তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যেভাবে সফল হয়েছে তাদের প্রত্যেকের তো একটা করে স্ট্রাগলিং এর গল্প আছে, এবং তাদের সফলতা যেভাবে হয়েছে এই তরুণরা তার চেয়েও বেশি সফল হবে। এ কারণেই সফল হবে যে তাদের সময়ে যে ধরনের সীমাবদ্ধতা ছিল, ভৌত অবকাঠামোর ক্ষেত্রে হোক, কারিগরি জ্ঞানের ক্ষেত্রে হোক, এবং টেকনোলজির সঙ্গে যুক্ততার ক্ষেত্রে হোক, তার অনেকগুলো কিন্তু এখন পরিবর্তিত হয়েছে। আজ থেকে 20-30 বছর আগে ইন্টারনেট ছিল না, চাইলেই আমরা অনেক তথ্য সহজে পেতাম না। তাতে আজকের যারা সফল হয়েছেন তারা এই তরুণদেরকে যেন যত বেশি সম্ভব যুক্ত করেন, তাতে তাদেরও মঙ্গল নিহিত। এটা শুধু তরুণদের নয়, কারণ সবগুলো একত্রিত হলেই তো সবাই সমৃদ্ধ হব আমরা। একদমই তাই, এবং সকলকে নিয়ে সেই প্রত্যয়ে এগিয়ে যাব আমরা। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান আপনাকে। আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। মশিয়ার রহমান স্যারের কাছে শুনতে চাই, বিশ্ব যুব দক্ষতা দিবসের মূল ভাবনার সাথে পিকেএসএফ এর দর্শনটা কতটুকু যায়, এবং আরও একটি প্রশ্ন আছে, এখনকার যে আমাদের তরুণদের অবস্থা সেটাকে আপনি কতটুকু সম্ভাবনাময় হিসেবে দেখেন, এবং বিদেশে বা অন্যান্য দেশে তারা কতটুকু কাজ করতে পারে, এবং সে পারার ক্ষেত্রটাকে আরও প্রসারিত করতে কি করা প্রয়োজন? পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফের নামটার মধ্যেই কর্মে সহায়তা করার মূল দর্শনটা দেওয়া আছে। আপনি জানেন যে আমরা 2025 থেকে 2030 সালে যে স্টেজ প্ল্যানিং করছেন তার 3টা পিলার। তার একটা হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক, সেকেন্ডটা হচ্ছে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট এবং রিস্ক মিটিগেশন সার্ভিস। অর্থাৎ এই 3টাকে বেস করে আমরা টোটাল প্রোগ্রামটাকে সাজাচ্ছি। আমাদের এখনকার যারা যুব আছে তারা একটা ব্যবসায় যাবে, কী নিয়ে যাবে, তার ট্রেনিং দিলাম, তারপর তাকে লোন দেবেন। লোন দিলে কি হবে, লোনের পুরাটা ফেরত দেওয়ার দায়িত্ব তার, যে দিচ্ছে তার কোনো দায়িত্ব নাই, সে কেন ঝুঁকি নেবে? তাহলে এই ঝুঁকি মোকাবেলা করার জন্য নিশ্চয়ই একটা পদ্ধতি থাকা উচিত। কোরিয়াতে কি করছে, তারা ক্রেডিট গ্যারান্টি ফান্ড বলে করছে। কোনো একজন যদি ব্যবসা করতে যায়, সরকার ওখানে জমা দেবে, তাকে অ্যাসেস করবে, সরকার বলে দেবে যে একে লোন দাও, যদি ফেল করে আমি দেবো। এরকম একটা মেকানিজমে চলে যাওয়া উচিত। এবং এটা কে করবে? সরকার করবে, পিকেএসএফ করবে, সংস্থারা করবে, এবং যে চাচ্ছে সেই করবে।
এরকম একটা যদি কাঠামোতে নিয়ে আসা যায়, আমার মনে হয় যে আমাদের একটা বড় চেঞ্জ আসবে। শুধু আমার বলি, আমাদের যে এসএমই অ্যান্ড স্মল এন্টারপ্রেনারগুলো আছে, এটা 50% এখন ইকোনমিতে, জিডিপির 50% লোক জড়িত, কিন্তু 25% জিডিপিতে কন্ট্রিবিউট করে, অর্থাৎ লেস করতেছে। অন্যান্য দেশে এটা 80-90% পর্যন্ত। আমরা যদি এরকম ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি, যে 1জন 5জনকে কর্মসংস্থান করতে পারবে, তাহলে একটা ব্যাপক জনসংখ্যাকে আমরা নিয়ে আসতে পারবো। এর বাইরে আছে বাইরের মার্কেট। বাইরের মার্কেটের মধ্যে একটা মূল সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমরা কিন্তু ছোটবেলা থেকে ইংলিশ শিখতেছি, কিন্তু ইংলিশ শিখতেইছি, বলতে পারছি না। তাহলে কমপক্ষে 2-3টা ল্যাঙ্গুয়েজ নিজ থেকে পড়াশোনা দিয়ে সেই কাহাকে বলে ওই ফর্মুলা না পড়ায় ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখবে, লেখাপড়া করবে, তার এই টোটালটা করে এখন বাইরে কেয়ার গিভার খুব চাচ্ছে। পড়াশোনায় কথাও নাই, পরে আমাদের ট্রেন করতেছে। বাইরে কি চাচ্ছে? বাইরে ওরা চাচ্ছে যে অ্যাকাউন্টেন্ট চাচ্ছে উইথ ডিজিটাল, যারা অর্থাৎ কোনো সফটওয়্যার মেনটেন করতে পারে, আমরা দিতে পারছি না। আমরা লো লেভেল লেবার পাঠাচ্ছি। তা আমাদের যারা পাঠাবো এদেরকে আরও স্কিল করে পাঠাইতে পারি। এবং সর্বোপরি বাংলাদেশের একটা লেবার মার্কেট যেটা আছে, এটাকে সার্চ করে যদি আমরা ছোট ছোট করে এরকম শুধু উদ্যোক্তা তৈরি করতে পারি, আমার মনে হয় যে 20 লাখ কোনো সমস্যা না। বিকজ কদিন আগে আমরা একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছি, আমরা একটা স্কলারশিপ চালু করছি। এইটাকে আমরা কনভার্ট করতেছি এখন স্কলারশিপ কাম লোন, অর্থাৎ একটা লোক যদি টেকনিক্যাল ক্ষেত্রেও কোনো জ্ঞান নিতে চায়, দক্ষতা অনুযায়ী, তাকে আমরা একটা লোন দেব। এই লোনটা এমন হবে যে সে তার ইন্টারেস্ট থাকবে, কিন্তু আমরা ওইটাকে তাকে আবার ভর্তুকি দেবো। এবং আরেকটা হচ্ছে, যদি আপনি এন্টারপ্রেনার ডেভেলপ করতে চান, তা আপনাকে বর্তমানে যে মাইক্রো ফাইন্যান্সের যে লোনটা আছে, এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে ব্ল্যান্ডিং ফাইন্যান্সে আনতে হবে। এর সাথে আপনি কিছু গ্র্যান্ট দিবেন, কিছু ট্রেনিং দিবেন, কিছু শর্ট টার্ম লোন দিবেন, লং টার্ম দিবেন, এবং বিমা কাভার করে দিবেন। আমি বিমা বলছি না, ঝুঁকি কাভার করে দেবেন। এরকম যখন দিবেন, তখন মানুষ বড় বড় ঝুঁকি নেবে, নতুন নতুন আইডিয়া আসবে। আমার মনে হয় এটা আমরা দ্রুত চেঞ্জ করতে পারবো, এটা আমার প্রস্তাব। শিক্ষাটা যতটা বাস্তবমুখী হবে, ততই আমরা সেটার ফল পাবো। অনেক ধন্যবাদ জনাব মশিয়ার রহমান, এবং ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামানকেও। প্রিয় দর্শক, পিকেএসএফ এর উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই আলোচনার মাধ্যমে আমরা দুজন বিজ্ঞ আলোচকের মাধ্যমে জানতে পারলাম যে টেকসই উন্নয়ন আসলে তখনই সম্ভব যখন একজন মানুষও বঞ্চিত হবে না, এবং প্রত্যেকটি মানুষ সেই সাহায্যের বা সেই কাজের আওতার ভেতর আসতে পারবে। আমাদের আজকে প্রত্যাশা, সকল মানুষকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, একটি সুন্দর দেশ গড়তে পারি, এবং এই দেশে যেন বেকারত্ব দূর হয়, একটি মানুষও কর্মসংস্থানের বাইরে না থাকে, সকলে কাজ করতে পারে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং দেশের সবার জন্য। আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।